আসবো ফিরে আবারও পর্ব ২ লিখেছেন সুরভি আক্তার। কাবির পরিবার আজ মেতেছে রঙিন আনন্দে, পুরো বাড়িতে উৎসব মুখরতা। কত বছর পর আজ সেজেছে এই বাড়ি। বাড়ির সবাই মেতেছে নতুন আমেজে। এই বাড়ির বড় মেয়ে সিরাত কাবির, বিয়ের পর পদবি চেঞ্জ করে সিরাত নেওয়াজ। তুফাইল কাবিরের বড় মেয়ে সে। তুফাইল কাবির তৌসিফ কাবিরের থেকে ছোট হলেও বড় ভাইয়ের আগে বিয়ে করেছিলেন তিনি। তার বিয়েটা ছিল প্রেম ঘটিত। তৌসিফ কাবির নিজে দাঁড়িয়ে থেকে ছোট ভাইয়ের বিয়ে দিয়েছিলেন আগে। বড় ভাইয়ের বিয়ের আগে একটা ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছিলেন তোফায়েল কাবির। সেই কন্যা সন্তান সিরাত। আজ সেই সিরাত মা হয়েছে। বিয়ের প্রায় ৫ বছর পর মাতৃস্বাদ পেয়েছে সে। এই নিয়ে খুশির শেষ নেই কাবির পরিবারে। সিরাতের বিয়ের ২ বছর পর থেকেই কাবির ম্যানশনে ঠাঁই হয়েছে ওর। শ্বশুর বাড়িতে ঠাঁই মেলেনি। স্বামীসহ কাবির পরিবারেই বসবাস করে। বিয়ের ৫ বছর পেরিয়ে যাওয়ার পর একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছে সিরাত। আজ সেই সন্তানের নামকরণ। ধুমধাম পড়েছে কাবির ম্যানশনে। খুশির জোয়ার নেমেছে। সময়ের জাতাকলে পিষ্ট হয়ে মাঝে ৫টা বছর কেটে গেছে এর মধ্যেই। এই ৫ বছরে বাড়িতে কোনো অনুষ্ঠান হয়নি। শেষবার ধুম পড়েছিল এই বাড়ির ছোট ছেলে রুডভিক কাবির রুদ্রের বিয়ে নিয়ে, কিন্তু সেটাও অযাচিত একটা স্মৃতির হিসেবে রয়ে গেছে। উৎসব ভেঙে শূন্যতা নেমেছিল এই বাড়িতে। রুদ্রের অনুপস্থিতিতে শূন্যতা। ছেলেটা সেই যে সেদিন বাড়ি থেকে বেরিয়ে গেছে, ক্ষোভের বশবর্তী হয়ে আর ফেরেনি। দেশেও থাকেনি। পাড়ি জমিয়েছে অদূরে, সুদূর সুইজারল্যান্ডে। কাবির পরিবারে সবার মুখেই আজ উপচে পড়া হাসি। সিরাতের বাচ্চার নামকরণের অনুষ্ঠান ঘরোয়াভাবে। ২ দিনের একটা বাচ্চা আজ দুপুরে হাসপাতাল থেকে ফিরে মা মেয়ে মুখোমুখি হয়েছে হুটোপাটির। বাচ্চাটাকে নিয়ে টানাটানি শুরু হয়েছে সবার মাঝে। বাড়িতে ঢোকা মাত্রই সবার প্রথমে বাচ্চাকে কোলে নিয়েছে শুভ্র। অতি আলগোছে নরম তুলোর মতো ছোট্ট শরীরটাকে কোলে নিয়ে অজস্র চুমু খেলো সে ওর মামা। ইস, ভাগ্নি হয়েছে ওর। আদ্র ছটফট করে হাতাহাতি করছে বাচ্চাটাকে কোলে নিতে। শুভ্র ছাড়ছে না। ওর এখনও স্বাদ মেটেনি বাচ্চাকে কোলে নিয়ে। বাকিরা তো অধীর আগ্রহে অপেক্ষা করছে বিচলিত হয়ে। শুভ্র আদ্রের বড়। আদ্র উদ্গ্রীবতা ধরে রাখতে পারল না। বলল, ভাইয়া, এবার আমার কোলে দাও না ওকে। হসপিটালেও আমি ওকে কোলে নিতে পারিনি। আগে ওর একটা নাম দেব, তারপর ছাড়বো ওকে। ওর নাম কি দেওয়া যায় বলতো? আহিয়ান নেওয়াজ। আর সিরাত নেওয়াজের একমাত্র মেয়ের নাম কি দেওয়া যায়? আহিরাত নেওয়াজ। নামটা কেমন? কাল অনেক ভেবে ভেবে নামটা বাছাই করেছি। আপু, বলতো নামটা কেমন হয়েছে? ভাইয়া, না, পছন্দ হয়েছে তোমার? সিরাত আর আহিয়ান কেবলই হাসল। শুভ্রের বড় সিরাত। সিরাত মুচকি হেসে বলল, তোর পছন্দ হলেই হলো। বড় মামা হিসেবে ওর নামটা না হয় তোর পছন্দেরই হোক। অবজেকশন। চিকন মেয়েলি উঁচু কণ্ঠে সবাই তাকালো সিঁড়ির দিকে। এবারে ছোট মেয়ে হাজির, তৌসিফ কাবিরের ছোট মেয়ে, শুভ্রের একমাত্র বোন সাফা কাবির। এতক্ষণ ঘরে ছিল, সিরাতের আসার আভাস পেয়েও নামেনি। এখন নেমেই হুটোপাটি করে দৌড়ে আসলো। ভরা গাল হেসে শুভ্রের কোলের বাচ্চাটাকে দেখে উজ্জ্বল হয়ে উঠল। বলল, মাশা আল্লাহ আপু, তোমার মেয়ে তো পুরো তোমার মতো দেখতে হয়েছে। এসেছে গাব্বু। আমাদের আহিরাত পুরো সিরাত আপুর মতো মিষ্টি হয়েছে। তোর মতো চুনোপুটি হয়নি। শুভ্রর কথায় মুখ ভেঙচায় সাফা ভাইয়া। মোটেও আমি চুনোপুটি নই। আর ও তো আমার মতোই হয়েছে। আর ওর নামটাও আমি রাখবো। ওর একমাত্র খালামণি যে নাম রাখবে সেটাই গ্রহণযোগ্য হবে। পুরো ১.৫ ঘন্টা ধরে গুগল করে নাম সিলেক্ট করেছি আমি। ওর নাম আলিশা নেওয়াজ। চুপ করবি? আমি ওর নাম যেটা রেখেছি সেটাই হবে। ওর ওসব আলিশা এলিশা এসব কিচ্ছু রাখা হবে না। ভাইয়া, উফ, থামবি তোরা? এসেছিস থেকে শুরু করেছিস। সিরাতকে একটু বিশ্রাম নিতে দিবি তো? হসপিটাল থেকে ফিরিয়ে এসেছে মেয়েটা। এসব নাম রাখারাখি সন্ধ্যায় হবে, এখন নয়। এখন বাচ্চাকে মায়ের কোলে দিয়ে যে যাস ঘরে যা। শাহিনা কাবিরের কড়া ধমকে থামলো ২ ভাই বোন। এ দুটো সবসময় এমন। বয়স বেড়েছে কিন্তু বাচ্চা আমি যাইনি খুনসুটিপনায়। তোফায়েল কাবির আর তৌসিফ কাবির সোফায় বসে ওদের কাণ্ড দেখছেন আর মিটিমিটি হাসছেন। রুবিনা কাবির ব্যস্ত কিচেনে। শুভ্রর কোল থেকে বাচ্চাটাকে নিজের কোলে নিল আদ্র। অমনি প্রাণ যেন ফিরে পেল সে। সিরাত এদিক ওদিক তাকিয়ে সাপাকে উদ্দেশ্য করে নরম নিচু স্বরে বলল, ও কোথায়? ঘরেই আছে। জ্বর কেমন হলো এখন? কমেছে। টেম্পারেচারে কমেছে একটু।
এখন ঘুমিয়েছে। আদ্র ভাইয়া একটু আগে জ্বর মেপে ওষুধ খাইয়েছে। দুপুর গড়িয়ে সন্ধ্যা, বাড়িতে টুকটাক মেহমান এসেছে। ড্রয়িং রুম মুখরিত। সিরাত বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে সবার মাঝে। আহিয়ান বারবার তটস্থ হয়ে পরখ করছে মেয়ে বউকে। অনেক সাধনার পর বাবা হয়েছে সে। এই সুখের জন্য কত কি পেরোতে হলো, কত ঝড় ঝাপটা পেরোলো, অবশেষে সে বাবা হয়েছে। রুবিনা কাবির আর শাহিনা কাবির মেহমানদের আপ্যায়নে ব্যস্ত। ড্রয়িং রুমের অন্য পাশে বাড়ির কর্তাদের আড্ডা বসেছে। আদ্র বেরিয়েছিল বাহিরে। হাতে করে অসংখ্য ব্যাগ নিয়ে ফিরল ও। সব ব্যাগ ভর্তি খেলনা। এত সব খেলনা দেখে সিরাত বিস্ময় হতবাক হয়ে বলল, এত সব কি কিনে এনেছিস তুই? 2 দিনের একটা বাচ্চা, ও এসব নিয়ে খেলতে পারবে? যখন পারবে তখন খেলবে এসব সফট টয়েস। ওর আঘাত লাগবে না একটু। আমার মামনির জন্য তার মামার দেওয়া প্রথম উপহার এগুলো। বলতে বলতে এক পাশে নজর পড়ল। এক কোণে সোফায় গা এলিয়ে গুটিসুটি মেরে নিশ্চল হয়ে বসে আছে কেউ। আদ্র খেলনাগুলো ঝটপট রেখে সেদিকে এগোলো। সামনাসামনি বসতেই পাশের ট্রে নজরে পড়ল, বাটি ভর্তি স্যুপ রাখা। আদ্র পূর্ণ দৃষ্টিতে পরখ করলো সামনের জনকে। মেয়েটার মুখ চোখ লাল, টকটকে ফর্সা চেহারা শুকিয়ে গেছে 2 দিনের জ্বরে। মুখ মলিন, চোখ দুটো ফোলা ফোলা। আদ্র বলল মোলায়েম কণ্ঠে, আমার মেঘবুড়ির কি হয়েছে? জ্বর কমেছে তো? তাহলে এখনও এভাবে মনমরা হয়ে বসে আছে কেন? সামনের মেয়েটা বসে যাওয়া স্বর মাথা ধরেছে আবার। ভালো লাগছে না কিছু। তোমাকে যা আনতে বলেছিলাম এনেছো? আদ্র সতর্কিত নজরে এপাশ ওপাশ তাকালো। সাফা সিরাতের কোলের বাচ্চার ছবি তুলতে ব্যস্ত। এতক্ষণে 1000 খানেক ছবি তোলা শেষ। আদ্র পকেট থেকে কয়েকটা চকলেট বের করলো। চোখ চুরিয়ে এগিয়ে দিয়ে বলল, টুকটুকির নজরে পড়লে এগুলোর একটাও পেটে যাবে না তোর। ওকে আলাদা করে 2টো দিয়ে বাকিগুলো নিজের জন্য রেখে দিস। অতঃপর সুপের বাটির দিকে তাকিয়ে আবার বলল, খাসনি কেন? মুখ তিতো হয়ে গেছে, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। এখানে সবার থেকে আলাদা হয়ে বসে আছিস কেন? বাবুর কাছে যা। না না, যদি আমার থেকে ইনফেকশন হয়ে যায়। মাঝে মাঝে এমন বোকার মতো কথা বলিস, তোর থেকে ইনফেকশন হবে কেন ওর? কথাটা একটু জোরে ছিল। সিরাতের কানে পৌঁছেছে। সিরাত গলা উঁচিয়ে বলল, আর বলিস না। ওকে কখন থেকে আমার কাছে ডাকছি, নিজেও আসছে না, আমাকেও যেতে দিচ্ছে না ওর কাছে। বাবুর কাছেও আসছে না। ওর জ্বর থেকে নাকি বাবুর ইনফেকশন হবে। লজিক শুনেছিস ওর? আদ্র দুদিক মাথা নাড়ালো। এই মেয়ে মাঝে মাঝে এমন বাচ্চাদের মতো বোঝে, অথচ সবসময় নিজেকে বিজ্ঞ হিসেবে প্রেজেন্ট করে সবার সামনে। যেন কত বোঝে ও। মেয়েটা উঠে দাঁড়ালো, বলল সবার উদ্দেশ্যে, আমি ঘরে গেলাম, চোখ খুলে রাখতে পারছি না। পা বাড়াতে গেলে শাহিনা কাবির বলে গলা বাড়িয়ে বললেন, স্যুপ কখন দিয়ে গেছি, খাসনি কেন? খেয়ে যা। মেয়েটা সিঁড়ি বেয়ে উঠতে উঠতে জবাব দিল ছোট করে, খাবো না মনি। ওদের ভাই বোনের মাঝে ক্যাচাল লেগেছে আবার। বাচ্চার নাম কে রাখবে এ নিয়ে শুভ্র আর সাফা তর্কে লেগেছে একে অপরের সাথে। ওদের মাঝে ঢুকিয়েছে আহিয়ানকে। শুভ্র বলছে বাচ্চার নাম রাখা হবে আহিরাত। অন্যদিকে সাফা জেদ্দি খেয়ে বসে আছে। বাচ্চার ওর দেওয়া নামটাই রাখা হবে। আহিয়ান ফেসেছে ওদের দুটোর মাঝে। কে বলবে এ দুটোর বয়স, একটার 29, অন্যটার 20। শুভ্র 30-এর কাছাকাছি পৌঁছেছে, অথচ নিজের বোনের সাথে বাচ্চার মতো ঝগড়া করা সারাদিন। সাফা চেঁচালো, আম্মু, তোমার ছেলেকে আমার সাথে তর্ক করতে বারণ করো। বাবুর নাম আমি রাখবো, আমার দেওয়া নামটাই রাখা হবে। কিছুতেই না, বাবুর নাম তো আমি রাখবো। ভাইয়া, আমি কিন্তু তোমার এই ঝগড়ার কথা সবটা মেহের আপুকে জানিয়ে দেব। এহ, মেহের আপুকে তো ভয় পাই আমি। ভয় পাও না আপু, সাথে তোমার বিয়ে ভেঙে দেব আমি। বলবো ছেলে ঝগড়ুটে। ছেলে মেয়েকে থামালেন তৌসিফ কাবির। তোমরা দুজন থামবে? সিরাত আর আহিয়ানকে ঠিক করতে দাও ওদের মেয়ের নাম। তোমাদের ঝগড়া বাঁধাতে হবে না এই নিয়ে। আদ্র বলল, আচ্ছা তোরা দুজন থাম, আমি একটা নাম ডিসাইড করে দিচ্ছি। আমি বড় মামা, আমি সবার আগে নামটা ঠিক করেছি, তাই আমার দেওয়া নামটাই রাখা হবে, তাই না ভাইয়া? শুভ্রর করা শেষের প্রশ্নটা আহিয়ানের উদ্দেশ্যে। আহিয়ান শুধুই মাথা নাড়ালো। এতেই তেতে উঠল সাফা, জিজু, তুমি ভাইয়ার ফরে যাচ্ছ কেন? তুমি না আমার পার্টনার, আমার হয়ে দল ভারী করবে তুমি। বাচ্চার নাম আমি রাখবো, ওর নাম আলিশা নওয়াজ, এটাই ফাইনাল।
সাফার কথা শেষ হতে না হতেই মেইন দরজা কাছ থেকে একটা ভরাট পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। বাচ্চার নাম ঠিক করব আমি, রুডভিক কাবে রুদ্র। আমার দেওয়া নামটাই সিলেক্ট করা হবে। ওর নাম রাখা হবে রামি শাহনওয়াজ। উক্ত স্বর কর্ণপাত হওয়া মাত্রই বাড়ির সবাই ধক হয়ে করে উঠল। ছ্যাদ করে একাধিক জোড়া দৃষ্টি চকিতে চায় সদর দরজার দিকে। অমনি আটকে যায় সবার দৃষ্টি। সদর পেরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছে রুদ্ভিক কাবির রুদ্র। হাতে বড়সড় একটা লাগেজ, কপালে চুল আশ্রে পড়া, পরনে একখানা কালো শার্ট আর প্যান্ট, শার্টের হাতা গোটানো কুনুই অবধি, কলারের নিচে 3টে বোতাম খোলা, উদ্দাম লোমশ বক্ষ অনেকটা দৃশ্যমান। রুবিনা কাবির ঝাঁকুনি দিয়ে ওঠেন, 2 কদম পিছিয়ে যান তিনি। দীর্ঘ 5 বছর সামনাসামনি ছেলের মুখশ্রী দেখে অবিশ্বাস ঘিরে ধরে তাকে। চোখ ঝাপসা হয়ে আসে। তিনি অবিশ্বাসে অস্ফুটে উচ্চারণ করেন, হাঁসফাঁস করে, রুদ্র। রুদ্র আর শুভ্র বিড়বিড়িয়ে উচ্চারণ করল, রুডি। সন্ধিহান চোখে তাকিয়ে সকলে। তোফায়েল কাবির ছেলেকে দেখে জমে গেছেন। রুদ্র লাগেজ রেখে সোজাসুজি সিরাতের দিকে এগিয়ে আসলো। সিরাত ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। রুদ্র হাঁটু মুড়ে বসলো ওর সম্মুখে, ভ্রু নাচালো। কোলের বাচ্চার দিকে দৃষ্টি ফেলে আকস্মিক মৃদু হাসলো বোধ হয়। হাত বাড়িয়ে দেওয়ার আগে সিরাতের দিকে তাকিয়ে পড়ল। ফ্লাইট থেকে নেমে ফ্রেশ হয়ে স্যানিটাইজ করে তারপর এসেছি। রামিসাকে ছুতে পারি তো আপু? সিরাত হেসে ওঠে। তৎক্ষণাৎ মাথা ঝাঁকায়, বাচ্চাকে তুলে দেয় রুদ্রের কোলে। রুদ্র বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে যায়। জীবনের দ্বিতীয় কোনো নবজাতককে কোলে নিল সে। একেবারে ছোট্ট বিড়াল ছানার ন্যায় বাচ্চা, ঘুমোচ্ছে চোখ বুজে। রুদ্র সবাইকে তাজ্জব করে বাচ্চার কপালে চুমু খেলো, বলল পুরু কণ্ঠে, রামিসা তো পুরো আপুর মতো হয়েছে দেখছি। বেবি পুরো তোমার মতো হয়েছে আপু। ড্রয়িং রুমে কারোর মুখে রা নেই, এখনও তাজ্জব বনে হতবাক সকলে। রুদ্র ফিরেছে? এত বছর বাড়ি ফিরেছে রুদ্র, এটা অবিশ্বাস্য বটেই। যে ছেলে এতদিন কারোর সাথে যেচে পড়ে যোগাযোগ অবধি করেনি, সেই ছেলে আজ হঠাৎ করে ফিরে এসেছে। কাউকে না জানিয়ে বাড়ি ফিরেছে রুদ্র। রবিনা কবিরের চোখ থেকে টুপ করে পানি গড়ায়। 5 বছর পর তার ছেলে ফিরেছে। আশ্চর্য তিনি। কতটা বদলে গেছে রুদ্র। স্বাস্থ্য বেড়েছে, চেহারার গড়ন পাল্টেছে এই 5 বছরে। চামড়ার উজ্জ্বলতা বেড়েছে, ঘন দাড়ি উঠেছে চোয়ালে। ছুটে আসলেন রুবিনা কবির। ছেলের বাহু আঁকড়ে শব্দ করে কেঁদে উঠলেন এবার। রুদ্র, তুই তুই এসেছিস বাবা, ফিরেছিস তুই? আমি স্বপ্ন দেখছি না তো? রুদ্র, তুই সত্যি আমার চোখের সামনে? কাঁদছো কেন? আই অ্যাম হেয়ার, ডোন্ট ক্রাই, এসব কান্নার সাউন্ড পছন্দ নয় আমার। ফুপিয়ে ওঠেন রুবিনা কবির। রুদ্র বাচ্চাকে কোল থেকে নামায়, সিরাতের কোলে দেয়। আহিয়ানকে জড়িয়ে ধরে এবার হোয়াটসঅ্যাপ জিজু, কনগ্রাচুলেশনস অন বিং এ নিউ ফাদার। অতঃপর শুভ্রর দিকে এগোয়, বুক মেলিয়ে বলে, ও ব্রো, কতটা বদলে গেছিস। কি দেখছিস এভাবে? আই অ্যাম ইয়োর রুডি ইয়ার। রুদ্রের আচরণ বড্ড স্বাভাবিক। সবাই বিমূঢ় হয়ে তাকিয়ে আছে শুধু। অতিথি বলতে এখন বাড়িতে আছেন তৌসিফ কাবির আর তোফায়েল কাবিরের কিছু বিজনেস পার্টনার। তৌসিফ কাবির আর তোফায়েল কাবির দাঁড়াতেই তারাও দাঁড়িয়ে গেলেন খিও কালবাদ। এই ছেলেটাকে চিনলেন না কেউই। আদ্র শুভ্রর পাশ থেকে ডাকে অবিশ্বাসের সুরে, রুডি। রুদ্র পাশ ফিরে চায়। নির্বিকার চাহনি এবার। আদ্রকে দেখেও প্রতিক্রিয়া দেখল না ও, বরং অ্যাভয়েড করলো। তৌসিফ কাবিরের দিকে এগোলো, বাবাই কেমন আছো? তৌসিফ কাবিরকে জড়িয়ে ধরে রুদ্র। সবার মুখ বন্ধ হয়ে গেছে যেন। জোর করেও কেউ কথা ফোটাতে পারছে না মুখে। রুদ্র তৌসিফ কাবিরকে ছেড়ে শাহিনা কাবিরের দিকে এগোলো, আলতো জড়িয়ে ধরল তাকে। অতপর শেষ পথে দৃষ্টি ফেরালো সাফার দিকে। অমনি চোখ বড় বড় করে তাকালো রুদ্র। সাফা ভ্যাট ভ্যাট করে তাকিয়ে আছে হাঁ বনে। রুদ্র যখন বাড়ি ছাড়লো তখন ওর বয়স 14 পেরিয়ে 15 কোঠায়। এত বছর রুদ্রকে সচক্ষে দেখেনি। মুখয়ব স্মৃতিতে অনেকটা অস্পষ্ট হয়ে গেছে। রুদ্র তো ঠিকঠাক যোগাযোগও করতো না। মাঝে মাঝে শুভ্র ফোন করলেও অডিও কলে কথা বলতো। এত বছর ভিডিও কলে 2বার কথা হয়েছে কিনা তাও সন্দিহান। রুদ্র সাফাকে দেখে কৌতুক স্বরে বলল, আরে টুকটুকি, হাউ আর ইউ সিস্টার? কত বড় হয়ে গেছিস তুই। তোকে সে পিচ্ছি গাব্বু দেখে গেছিলাম। কেউ কোনো কথা বলছে না। হলরুমে রুবিনা কাবিরের ফোপানো শব্দ ভেসে আসছে খানিক বাদ বাদ। রুদ্র গা মোড়ালো, ঘাড় ডলল।
নিজের প্রতি কারোর প্রতিক্রিয়া না দেখে সিঁড়ির দিকে পা বাড়াতে বাড়াতে বলল, আই হোপ আমার ঘর আমারই আছে। আমি চললাম ঘরে। আমার লাগেজ আমার ঘরে পাঠিয়ে দিও। আপাতত টায়ার্ড আমি, বলেই দপাদপ পা ফেলে সিঁড়ি বেয়ে উঠল। রুদ্র নিজে মূর্ত বনে অবিশ্বাসে তাকিয়ে রইল সকলে। রুদ্র সবার সাথে কথা বলল, অথচ নিজের বাপের দিকে একটা বারও ফিরে চাইল না ভুল করেও। তোফায়েল কবির আধো ঝাপসা চোখে দেখেই গেলেন ছেলেকে। রুদ্রের এমন হঠাৎ ফিরে আসার ব্যাপারটা সিরাত একটু আধটু জানত। রুদ্রের সবচেয়ে কাছের মানুষের মধ্যে সিরাত সবার আগে। সিরাতের সাথে রোজ কন্ট্যাক্ট ছিল ওর। বাড়ির কারোর সাথে জোর করে কথা বলার চেষ্টা করেনি। শুভ্রর সাথে কথা বলতো মাঝে মাঝে, সেখানেও শুভ্র নিজে থেকে কন্ট্যাক্ট করতো। আর বাকি একজন তৌসিফ কবির, তার সাথেও কথা হতো রুদ্রর, যেখানে নিজের মায়ের সাথেই কথা বলতো না সে। সিরাতের বেবি হওয়ার পর সিরাত আবদার করেছিল ভাইয়ের কাছে যেন একটা বার দেশে ফিরে আসে ও। কতদিন দেখা হয় না, বড় আপুর আবদার রেখেছে রুদ্র। হঠাৎ করে ফিরে এসেছে কাউকে কিছু না জানিয়ে। সিরাত সবটা খুলে বলল সকলকে। রুদ্রের ঘর ওরই আছে। রুবিনা কবির সবসময় পরিপাটি করে রাখেন ছেলের ঘর, কাউকে ঢুকতে দেন না। ছেলে ছিল না তো কি হয়েছে, ছেলের রেখে যাওয়া স্মৃতি তো ছিল, যা আঁকড়ে দীর্ঘ 5 বছর কাটিয়েছেন তিনি। বাড়ির সবার হাস্যোজ্জ্বল মুখে আধার নেমেছে, তবে ভেতর ভেতর অত্যাধিক আনন্দিত সকলে। তোফায়েল কবির সেই সন্ধ্যাতেই মুখ বুজে ঘরে উঠেছেন, আর নিচে নামেনি। রাতের খাবারেও নামেননি। রৌদ্র ফিরেই ঘুমিয়েছে। রাতের খাবারে সেও নামেনি নিচে। রাত 11টা বাজতে চলল। রুবিনা কবির ট্রেতে খাবার সাজিয়ে ছেলের ঘরে ঢুকলেন। সবুজ রঙার ড্রিম লাইট জ্বলছে। সুইচ বোর্ড হাতরে আলো জ্বালালেন রুবিনা কবির। উবু হয়ে শুয়ে ঘুমাচ্ছে রুদ্র। পুরোপুরি ঘরে ঢুকতেই মদের গন্ধ ধক করে নাকে বিঁধল তার। অমনি মুখ কুঁচকে আসলো। রুদ্র মদ খেয়েছে এখনও, এ স্বভাব বদলায়নি ওর। বিদেশে এতদিন কি করেছে তা জানা নেই, কেমন ছিল তার ছেলে জানা নেই, কি করে চলেছে ও, এত বছর কিভাবে কাটিয়েছে। রুবিনা কবিরের অন্তঃস্থলে হাজার প্রশ্ন। ঢোক গিলে নাক ছিটকে পা বাড়ালেন তিনি। বিছানার পাশে দাঁড়িয়ে খাবারের ট্রে রেখে ডাকলেন ছেলেকে, রুদ্র, এই রুদ্র ওঠ। ঘুমের ঘোরে নড়ে চড়ে জবাব দেয় রুদ্র, ডিস্টার্ব করো না, ঘুমাচ্ছি। ওঠ এখন, কথা আছে তোর সাথে আমার। দ্বিতীয়বার ডাকেই উঠে বসে রুদ্র। গা মড়িয়ে হাই তোলে, চোখ ডোলে মায়ের দিকে তাকায়। রুবিনা কবির বসে ছেলের পাশে ছলছল চোখে চেয়ে কান্না চেপে বলেন, বদলাসনি তুই এখনো মদ? আই অ্যাম রুদ্বিক কবির রুদ্র। আমি কেন বদলাবো? তবে একটু বদলেছি, না বদলালে ফিরে আসতাম না এই বাড়িতে। আমার কথা এত বছর তোর একটা বারের জন্য মনে পড়েনি? পড়েছে তো। আপুর থেকে সবসময় খোঁজ নিয়েছি তোমার, খোঁজ নিয়েই কাটিয়েছিস। দেখার ইচ্ছে হয়নি মাকে? হয়েছে, তোমার ছবি ছিল আমার কাছে, সেখানে দেখেছি 1000 বার। রুবিনা কবির বাক হারালেন এক মুহূর্ত, কণ্ঠের রুদ্ধতা ঠেলে বললেন, এতদিন ফিরিসনি কেন? ইচ্ছে হয়নি তাই আবার চলে যাব। জাস্ট 2 সপ্তাহের জন্য এসেছি। রুদ্র, ইয়েস মম। আবার ফিরবি মানে? তোকে আর কোথাও যেতে দেব না আমি। আমার 2 ছেলে, এক ছেলেতে বুক ভরে না আমার। তোর বিরহ খুব কাঁদায় আমার মাতৃ হৃদয়কে। এবার যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে এবার মরে যাব আমি। প্লিজ স্টপ। এসব কান্নাকাটি আমার পছন্দ নয়, বিরক্তি লাগে। ফুপিয়ে থামেন রুবিনা কবির। ভেজা চোখ মুছে বলেন, ভেজা স্বরে, কত বছর পর তোকে পেয়েছি, কান্না আটকাবো কি করে? আমি তো তোর মা, আইনো। বরাবর দায়সারা জবাব রুদ্রের। রুবিনা কবির বললেন, তোর বাবার সাথে কথা বললি না একবারও? হোয়াট? কে আমার বাবা? আমার কোনো বাবা নেই। আই অ্যাম রুদ্বিক কবির রুদ্র, বাট কবির পরিবারের সন্তান নয়। কবির পরিবারে সেই সন্তান মরে গেছে বলেছিল তোফায়েল কবির। সো আমার কোনো বাবা নেই, কারোর সন্তান নই আমি। রুদ্রের জবাব নেই এবেলায়। বাবার প্রতি পাহাড় সম অভিমান। রুবিনা কবির এই মুহূর্তে ছাড় দিলেন, বললেন, খাবার এনেছি, খাবি না? খাইয়ে দাও, খিদে পেয়েছে। মুস্কি হাসলেন রুবিনা কবির। তার ছোট ছেলে স্বভাব এটা। তিনি ট্রে হাতে নিয়ে বললেন, এতদিন ওই দূর দেশে কে খাইয়ে দিত তোকে? না খেয়ে দে চেহারার কি অবস্থা করেছিস? কি অবস্থা করেছি দেখেছো আমায়? কি সুন্দর হয়েছি আমি? তোমার বড় ছেলে থেকেও সুন্দর হয়েছি এই 5 বছরে, তাই না?
রুবিনা কবির আবারও মুচকি হাসলেন। ছেলের মুখে খাবার তুলে দিলেন। আদ্রের সাথে নিজের এই পার্থক্য করার স্বভাবটা গেল না এখনো। আদ্র আর শুভ্র উজ্জ্বল ফর্সা, সেদিক থেকে রুদ্র একটু চাপা বর্ণের, উজ্জ্বল শ্যামলা সে। তবে বড় দুই ভাইয়ের তুলনায় রুদ্রের মুখশ্রীর জ্যোতি আলাদা। ইয়াং যুবক হিসেবে এক পলকে যে কারো দৃষ্টি আকর্ষণের মতো সৌন্দর্যের অধিকারক রুদ্র। আগের তুলনায় অনেক বদলেছে, পেশি বেড়েছে। এত বছর পর ছেলেকে দেখে বারবার আনন্দের অশ্রুতে চোখ ভিজে যাচ্ছে রুবিনা কবিরের। ছেলেকে খাইয়ে দেওয়ার পাশাপাশি ভরার চোখে চেয়ে চেয়ে দেখছেন তিনি। রুদ্রের দাম্ভিকতা বরাবর বেশি, তাই তো সে বেপরোয়া। এখন কি হবে এ বকে যাওয়া ছেলের? ও কি একটুও বদলায়নি? আবার চলে যাবে বিদেশ? না, কিছুতেই না। রুবিনা কবির আর ছাড়বেন না ছেলেকে, কিছুতেই ছাড়বেন না।